আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুনশেব রহমান তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের টেস্ট পেপার সলভিং কোর্সের আজকের ক্লাসে। আজকের ক্লাস হচ্ছে চ্যাপ্টার 11 জীব প্রযুক্তির উপরে। এই চ্যাপ্টারটা নিতান্তই সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেক বছরে আমরা একটা করে অ্যাটলিস্ট সিকিউ পাইই থাকি। এখন এই চ্যাপ্টারটা কেন আমি ইজি বললাম ভাইয়া? চ্যাপ্টারটা দেখতে অনেক বড়, ভলিউম তো অনেক বড় মনে হয়, কিন্তু সত্যি কথা বলতে ভাইয়া সিকিউর জন্য এখানে টপিক পড়তে হয় মাত্র 4টা। মাত্র 4টা টপিক পড়লেই আমরা 7 মার্কস কমন পাচ্ছি আমাদের এইচএসসি এক্সামে। তাহলে এই চ্যাপ্টার আমরা কেন আনসার করব না? আর কেনই বা আমরা এই চ্যাপ্টারকে ইজি বলবো না? কেননা অন্যান্য যে কোনো চ্যাপ্টারের চাইতে এই চ্যাপ্টারে কিন্তু আমরা টপিকের পরিমাণ সিকিউর জন্য কম দেখতেছি। তাহলে এই চ্যাপ্টার কিন্তু ডেফিনেটলি এমন একটা চ্যাপ্টার যেটাতে টপিকের সংখ্যা কম, টপিক সহজ এবং ইজিলি মার্ক ক্যারি করা যায় এমন একটা চ্যাপ্টার। তাই এই চ্যাপ্টার ডেফিনেটলি আমাদের প্রায়োরিটি লিস্টে উপরের দিকে থাকবে যখন আমরা সিকিউর জন্য প্রিপারেশন নিতে যাব। এখন এই চ্যাপ্টারের জন্য তাহলে আমাদেরকে কি কি পড়তে হচ্ছে, কি কি প্রিপারেশন নিতে হচ্ছে, চলো এক নজরে দেখে নিই ভাইয়া। আমি ফার্স্টেই আজকের টেস্ট পেপার সলভিং কোর্সের এই ক্লাসেই আমার কাজ হবে তোমাদেরকে জানাই দেওয়া যে ঠিক কোন কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে, সেগুলো আনসার করব কিভাবে, সেগুলো উদ্দীপক আসতেছে কিভাবে, এবং সেই উদ্দীপক থেকে আমরা প্রশ্ন বুঝতে পেরে আনসার করব কিভাবে, এটাই হবে আজকের আমাদের জানার বিষয়। তো ফার্স্ট কাজটাই হচ্ছে আমার তোমাদেরকে পরিচয় করায় দেয়া ওই টপিকগুলোর সাথে যেই টপিকগুলো আমরা এখানে প্রশ্ন হিসেবে পাবো। তাহলে কোন 4টা টপিকের কথা আমি বললাম ভাইয়া যেগুলো আমরা প্রশ্ন হিসেবে পাবো? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আচ্ছা এটা কিন্তু মোটেও আমি ইম্পর্টেন্সের ভিত্তিতে সাজাচ্ছি না, আমি সাজাচ্ছি হচ্ছে এটা তোমাদের বইয়ের সিরিয়ালে। তো বইয়ের সিরিয়ালে যদি আমি সাজাই, ফার্স্টলি এই চ্যাপ্টারে যে প্রশ্নটা আমরা পাবো সেটা হচ্ছে টিস্যু কালচারের ধাপসমূহ। সেকেন্ডলি আমাকে কোন প্রশ্নটা ফেস করতে হতে পারে ভাইয়া? আমি যদি চ্যাপ্টারের সিকোয়েন্সে যাই, সেকেন্ড আমাদের যে প্রশ্নটা সেটা হবে টিস্যু কালচারের গুরুত্ব। এক্ষেত্রে নর্মালি আমরা কোন গুরুত্বটা পাই? অনেকগুলো গুরুত্বই তো আমাদের বইয়ে দেয়া আছে। নর্মালি আমরা কৃষিক্ষেত্র আর হচ্ছে মেডিসিন অর্থাৎ চিকিৎসা ক্ষেত্র, এই দুটাতেই পাই। কি কি? কৃষি, চিকিৎসা, এই দুইটা ক্ষেত্রে টিস্যু কালচারের গুরুত্ব সম্পর্কে আমাদের প্রশ্ন। আচ্ছা আচ্ছা, কৃষি আর চিকিৎসা এটা অ্যাকচুয়ালি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও পাবো। এটা আমি এখানে না লিখে পরে দিব। আচ্ছা, এরপর আমরা পাবো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপসমূহ। ফোর্থ যে টপিকটা এখন হয়তো তোমরা গেস করে নিতে পারতেছো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব। এই 4টা টপিক এর বাহিরে আমরা নর্মালি এই চ্যাপ্টার থেকে এই 4টা টপিকের বাহিরে প্রশ্ন আসতে কখনোই দেখি না। তাহলে আমাদেরকে এই চ্যাপ্টারটাতে সিকিউ ভালো করার জন্য ভাইয়া গ আর ঘ এর জন্য এই যে আমি সাজেশনটা দিলাম তোমাদেরকে, এই শর্ট একটা সাজেশন যার বাহিরে আমি বলতেছি যে প্রশ্ন নর্মালি আমরা দেখি না, সেই 4টা প্রশ্ন আমাদেরকে গ এবং ঘ এর টোটাল 3+4 7 মার্কসের প্রিপারেশন দিবে। আর তাই এইটাই কারণ যে আমি তোমাদেরকে বললাম যে এই চ্যাপ্টারটা সহজ। হয়তো ভলিউম অনেক বড়, হয়তো এমসিকিউ এর জন্য পড়া অনেক, বাট আজকে সিকিউর টপিকের ক্ষেত্রে যখন আমি বলবো, আমি ডেফিনেটলি এই চ্যাপ্টারটাকে সহজই বলবো। ঠিক আছে, এখন ভাইয়া এই 4টার মধ্যেও কি আবার শর্ট করে ফেলা যায়?
এই চারটার মধ্যে যদি শর্ট করে ফেলা যায়, যদি সেটা নিতান্তই কম হয়ে যায়, তবুও বলতে হয় যে ভাইয়া এই দুইটার মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপসমূহ আমি তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ বলবো টিস্যু কালচারের ধাপসমূহর চাইতে, এবং টিস্যু কালচারের গুরুত্বকে আবার বেশি গুরুত্বপূর্ণ বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বর চাইতে। নর্মালি গ নাম্বারে যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আসবে, ঘ নাম্বারে আসবে হচ্ছে টিস্যু কালচার নিয়ে, অর ভাইস ভার্সা। যেভাবে আসুক না কেন আমরা এই চারটা প্রশ্ন পড়বো, সেক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব 2 আর 3 নাম্বার প্রশ্নে। তাহলে এই চ্যাপ্টারের ভাইয়া সিকিউর টপিক নিতান্তই কম, এই চ্যাপ্টারে আলোচনার বিষয়টাই আমাদের নিতান্তই কম যদি আমরা সিকিউ এর ক্ষেত্রে বলি। এখন সিকিউ এর ক্ষেত্রে তো ভাইয়া আপনি শুধু গ আর ঘ বলতেছেন, ক খ এর জন্য কি করব? ক খ এর জন্য আমরা কি করব ভাইয়া? ক খ এর জন্য আমরা প্রিভিয়াস সালের এইচএসসির কোয়েশ্চেনগুলো সলভ করব। প্রিভিয়াস সালের এইচএসসির ক এবং খ এর প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন যদি আমরা সলভ করি, দেখবো যে গত 2-3 বছর সলভ করলেই তার আগের 3-4 বছর বা তারও আগের ক খ গুলো আমরা কমন পেয়ে যাচ্ছি। অর্থাৎ অ্যাট এ টাইম কি আমরা দেখবো যে ওই কয়েকটা প্রশ্নের বাহিরে নর্মালি প্রশ্ন হচ্ছে না এবং ওইগুলোই আমরা কমন পাচ্ছি। তাই আমরা কি করব, ক আর খ যদি কমন পেতে চাই, আমরা ভাইয়া প্রিভিয়াস সালের এইচএসসির বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলবো। আর আমরা যদি একটা ধারণা দিয়ে দিতে চাই যে বইয়ের মধ্যে কিভাবে পড়বো বা কিভাবে খুঁজে খুঁজে পড়বো, সেক্ষেত্রে আমরা ভাইয়া ডেফিনেটলি সংজ্ঞাগুলো টিস্যু কালচার কাকে বলে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, ট্রান্সজেনিক প্রাণী কাকে বলে, জিএমও বলতে মানে জিএনও মানে কাকে বলে, এই ধরনের সংজ্ঞাগুলো যেগুলো সেগুলো আমরা ক নাম্বারের জন্য রেখে দেব, ক নাম্বারের জন্য পড়বো, এবং ব্যাখ্যা রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো আমরা খ নাম্বারের জন্য রাখবো। তাহলে ক খ গ ঘ একটার পূর্ণাঙ্গ প্রস্তুতি এই চ্যাপ্টারের সিকিউ এর আমরা নিয়ে ফেলতে পারবো যদি এই অ্যাডভাইসগুলো আমরা ফলো করার চেষ্টা করি। তাহলে ক নাম্বার খ নাম্বার বুঝে ফেললাম যে ভাই প্রিভিয়াস সালের এইচএসসি বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা সব এক ধারে দেখে যাব, এবং অতিরিক্ত পড়তে চাইলে আমরা বইয়ের মধ্যে যতগুলো সংজ্ঞা আছে সব এক নজরে দেখে নেব। হয়তো ক আর খ এর প্রশ্ন অনেক বেশি, কিন্তু ভাইয়া পড়া তো কম, ক আর খ কতটুকুই বা প্রশ্ন বলো, এবং সেগুলো তো আমরা বই স্পেশালি ক নাম্বার যদি বলি সেগুলো কিন্তু অনেকগুলোই আমরা দেখা যায় যে এমসিইউ পড়ার সাথে সাথেই হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমরা কিন্তু ডেফিনেটলি ক আর খ কমায় নিতে পারবো নিজেদের জন্য। আর গ আর ঘ এর জন্য যদি বলি ভাইয়া, গ আর ঘ এর জন্য এই যে আমার এই চারটা প্রশ্ন পড়লে আমরা মোটামুটি ইনশাল্লাহ বলতে পারি যে কমন চলে আসবে। সেক্ষেত্রে আমরা তাহলে এখন ভাইয়া অলরেডি আইডিয়া পেয়ে গেছি যে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার চারটা পোর্শনে একটা সিকিউর কিভাবে আমরা প্রস্তুতি নিব। ঠিক আছে, সিকিউর ভাইয়া একটা আইডিয়া পেয়ে গেলাম, বাট ভাইয়া আমার সমস্যা হয় উদ্দীপক বুঝতে। আমার সমস্যা হয় যে অ্যাকচুয়ালি কি জানতে চাইছে সেটা আমি বুঝি না, উদ্দীপকে কি জানতে চাচ্ছে হয়তো আমি উত্তর জানি ঠিক, কিন্তু প্রশ্ন বুঝি না। এই সমস্যাটা নর্মালি এই চ্যাপ্টারে তুলনামূলক কম হয় অন্যান্য কিছু চ্যাপ্টারের চাইতে, কেননা এই চ্যাপ্টারের যে বড় বড় দুইটা টপিক টিস্যু কালচার আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই দুইটার মধ্যে স্পষ্ট আমরা পার্থক্য বুঝতে পারি। কেননা টিস্যু কালচার রিলেটেড সব কিছু হয় প্লান্ট রিলেটেড নর্মালি, এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং নর্মালি হয় ব্যাকটেরিয়াল অর ভাইরাস অর দেখা যাচ্ছে যে হচ্ছে প্রাণী রিলেটেড নর্মালি, এরকমই আমরা উদ্দীপকে দেখে থাকি। তাহলে চলো এখন আমরা এই যে আইডিয়াটা নিলাম, এখন যে এই যে আমাদের একটা কনসেপ্ট তৈরি হইলো যে এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি আমরা কিভাবে পড়বো এবং কি কি পড়বো, এখন যেহেতু এই জিনিসগুলো আমরা জানি, এখন চলো দেখে আসি উদ্দীপকের সাথে কিভাবে কোরিলেট করে প্রশ্নগুলো হচ্ছে এবং ওই প্রশ্নগুলোর কিভাবে আমরা খাতা কলমে অ্যান্সার করে আসবো। তাহলে চলো দেখে না যাক। প্রথমেই আমরা ঢাকা বোর্ড 23 প্রশ্ন সলভ করব, যেটা হচ্ছে লেটেস্ট প্রশ্ন আমাদের হাতে, কেননা আমরা জানি যে 24-এ তো আর প্রশ্ন হলো না, সেক্ষেত্রে 23-এর লেটেস্ট প্রশ্নটাই আমাদের হাতে আছে এই মুহূর্তে। তো বর্তমানে ওরা কি বলতেছে প্রশ্নটা, যে বর্তমানে একটি উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইনসুলিন প্রক্রিয়া উৎপাদন প্রক্রিয়া খুবই সহজতর হয়েছে। আচ্ছা, ইনসুলিন কিভাবে ইনসুলিন কিভাবে উৎপন্ন হয় এটা আমরা জানি। ইনসুলিন তৈরি করার জন্য আমরা ভাইয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করতেছিলাম। তাহলে উদ্দীপকের ফার্স্ট লাইনটাতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কথাবার্তা বলতেছে। ওকে, প্রক্রিয়া খুব সহজতর হয়েছে। তারপরের লাইনটাই আবার বলছে যে মাইক্রো প্রপোগেশন পদ্ধতি ফসল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা বলতেছি টিস্যু কালচার নিয়ে। কেননা মাইক্রো প্রপোগেশন হচ্ছে ভাইয়া টিস্যু কালচারেরই একটা এক্সাম্পল। তাহলে আমাদের হাতে অলরেডি
জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টিস্যু কালচার দুইটাই চলে আসছে। এখন আমরা চলো প্রশ্নগুলো পড়ি। ক আর খ তো ডেফিনেটলি উদ্দীপক থেকে প্রশ্ন হবে না। তো ইউনিট মেমব্রেন বলতে কি বোঝো বা কি, এটা হচ্ছে আমাদের ক নাম্বারের জন্য জানতে চাইছে। মূলত সাইটোপ্লাজমকে ঘিরে চারপাশে যে পর্দাটা থাকে, তো এটাও অ্যাকচুয়ালি আমরা যদিও এই চ্যাপ্টারের পর না, তবু এখানে দিয়ে রাখছে, সমস্যা নেই। খ নম্বর প্রশ্নটা চলো খেয়াল করি। ট্রান্সজেনিক প্রাণী বলতে কি বোঝো? এই যে বলতে কি বোঝো ব্যাখ্যা করো, বা ট্রান্সজেনিক প্রাণী বলতে ট্রান্সজেনিক প্রাণী ব্যাখ্যা করো, এইভাবে প্রশ্নটা আসতে পারতো। যেভাবে আসুক না কেন, ওরা অ্যাকচুয়ালি ট্রান্সজেনিক প্রাণী নিয়ে জানতে চাচ্ছে। আমরা কি জানি ভাইয়া? ট্রান্সজেনিক মানে তো তার এমন একটা প্রাণী যার জিনে পরিবর্তন আসছে। জিনে কিরকম পরিবর্তন আসতে পারে? যে অন্য একটা প্রাণী থেকে কিছু জিন এনে নিয়ে এসে আমি এর সাথে যুক্ত করে দিয়েছি, এর ফলে যেই নতুন প্রাণীটা, এই নতুন জিনযুক্ত নতুন প্রাণী যেটা তৈরি করলাম আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে, তাকে আমি ট্রান্সজেনিক প্রাণী বলতেছি। এই ছিল আমাদের ট্রান্সজেনিক প্রাণীর ব্যাখ্যা। আচ্ছা, যদিও হচ্ছে ক আর খ আমরা এভাবে কমন পেতে পারি না। হ্যাঁ, হয়তো একটা ক আর একটা খ আমরা সলভ করলাম, বাট আমাদের এটাই যথেষ্ট না। আমাদেরকে কি অনেকগুলো করে প্র্যাকটিস করতে হবে, অনেকগুলো পড়তে হবে। কিভাবে পড়বো ভাইয়া? যেমনটা আমি বলে ফেললাম এইচএসসির প্রশ্ন থেকে প্রিভিয়াস, সেভাবেই। আচ্ছা, যদি এটা ধারণা পেয়ে যাই, তাহলে চলে আসি গ নাম্বার প্রশ্নে। অ্যাকচুয়ালি আমাদের গ আর ঘ নিয়ে কাজ এই মুহূর্তে। তো উদ্দীপকে উল্লিখিত প্রথম অংশে যে প্রযুক্তির কথা উল্লেখ রয়েছে তা ব্যাখ্যা করো। তো প্রথম যে প্রযুক্তিটা আমরা কিন্তু গত স্লাইডে দেখলাম যে সেটা ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং না আমার ফার্স্ট কোয়েশ্চেনটা আসছে। এখন এটার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপটা কিন্তু আমরা জানি। চলো ধাপটা তাহলে এখানে ব্যাখ্যা করে দিতে হবে, যে ওরা অ্যাকচুয়ালি এটা নিয়ে জানতে চাচ্ছে, মানে এটা ধাপ নিয়ে তারা জানতে চাচ্ছে। ঘ নম্বর প্রশ্নে কি বলতে চাচ্ছে, চলো প্রশ্নটা দেখি। ঘ নম্বর প্রশ্নে তারা বলছে যে উদ্দীপকের দ্বিতীয় অংশের কার্যক্রমটি কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। কৃষি ক্ষেত্রে টিস্যু কালচার এর গুরুত্ব জানতে চাইছে তারা কৃষি ক্ষেত্রে। তাহলে গ নম্বরের ধাপ, খ নম্বরের গুরুত্ব। ঠিক যেমনটা আদর্শ একটা সিকিউ আমরা দেখলাম না, ঢাকা বোর্ড 23 প্রশ্নটা করছে, সেক্ষেত্রে আমরা চলো ঠিক কিভাবে আনসার করব এক নজরে দেখে নেই। এক নজরে আমরা কিভাবে আনসার করব দেখে নেই, যে ঠিক কিভাবে প্রশ্নটা আসবে এবং কিভাবে আমরা সেটা সলভ করতে যাচ্ছি। তো কিভাবে আসবে হয়তো দেখলাম আমরা, এখন আমরা কিভাবে সলভ করব সেটা দেখি। তো ফার্স্টলি আমরা যদি এটা আমাদের খাতা হয়, আমরা এই খাতায় এভাবে তো মার্জিন টানি, আমরা এটা জানি। কি এতগুলো কপি হয়ে গেছে? আচ্ছা, তো আমরা মার্জিন টেনে ফেললাম। এখন আমাদের গ নম্বর প্রশ্নটার আমরা উত্তর দেখতে চাচ্ছি, যে ঠিক কিভাবে আমরা গ নম্বর প্রশ্নটা ভাই অ্যান্সার করব। তাহলে গ নম্বরে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ আমরা লিখতে যাচ্ছি। তো আমাদের ফার্স্ট প্যারাটা হবে, আমরা নরমালি কি জানি ভাই, যে গ নম্বর প্রশ্ন লিখতে হয় 3টা প্যারায়, আর ঘ নম্বর প্রশ্ন লিখতে হয় 4টা প্যারায়। নরমালি আমরা এই প্যাটার্নটা ফলো করতে চাইবো, যে গ নম্বরটা আমরা 3টা আর ঘ নম্বর আমরা 4টা প্যারা লিখতেছি। হ্যাঁ, হয়তো আমরা সায়েন্সের সাবজেক্টগুলোতে খুব ভালোভাবে এটা ফলো করতে পারি না সব ক্ষেত্রে, স্পেশালি ম্যাথে কিন্তু আমরা এটা ফলো করতে পারি না। তবুও আমরা চেষ্টা করবো বায়োলজির জন্য এরকম ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো, যেগুলোতে দেখা যাচ্ছে ফিগার নির্ভর না। এখন ধরো তোমার কাছে ক্রেবস চক্র নিয়ে ব্যাখ্যা চাচ্ছে, তুমি তো আর 4টা প্যারা করতে যাবে না, তুমি ক্রেবস চক্রটা ফিগারটা এঁকে দেওয়ার চেষ্টা করবে। তো সব ক্ষেত্রে হয়তো সম্ভব নয়, বাট এই ধরনের প্রশ্নে যেগুলোতে থিওরিটিক্যালি আমরা সব এক্সপ্লেইন করতে যাচ্ছি, সেগুলোতে কিন্তু আমরা এই প্যাটার্নটা ফলো করার চেষ্টা করব, যেন স্যারের কাছে মার্কস দেওয়ার জন্য 3টা প্যারা চোখের সামনে ভেসে ওঠে এবং স্যারের কাছে আকর্ষণীয়ভাবে এই প্যারাগুলো দিয়ে আমরা উপস্থাপন করতে পারি। কেননা একটা সিকিউ এ কিন্তু স্যারকে তুমি যত ভালোভাবে উপস্থাপন করতে পারতেছো, যত নির্ভুলভাবে লিখতে পারতেছো, যত বইয়ের মতো করে লিখতে পারতেছো, এই 3টা শর্ত যদি ফলো করো, তাহলেই তুমি দেখবা যে মার্ক উঠে আসতেছে। আচ্ছা, তো গ নাম্বারে এই যে আমাদের হচ্ছে 3টা প্যারা কিভাবে করতে পারি, আমাদের ফার্স্ট প্যারায় হবে যে এই যে তোমার প্রথম যে প্রযুক্তিটা, ওই প্রযুক্তিটার নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জিনিসটা আমরা রিভিল করবো প্রথম একটা প্যারায়, যেটা সবথেকে ছোট প্যারা হয়। সেকেন্ড প্যারায় আমরা কি বলবো, সেকেন্ড প্যারায় অ্যাকচুয়ালি এখানে আর কিছুই না, সেকেন্ড প্যারায় আমরা এই ক্ষেত্রে ছবিটা আর্ট করে দেখাবো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ছবিটা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছবিটাই হবে আমাদের সেকেন্ড
ছবিটা যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বড়, তো এখানে ছবিটা দিয়ে দিলাম। যদি পেজ উল্টাইতে হয় উল্টাবো, বাট আমরা কখনোই এতটুকু অংশে লেখার চেষ্টা করব না যদি খুব বেশি ছোট কোনো জায়গা থাকে। আমরা চেষ্টা করব বড় একটা জায়গা থাকলে সেখানে বাকি অংশটা লেখার। আচ্ছা, ফিগারটা দিয়ে দিলে কি কাজ শেষ ভাই? আর কি কিছু করতে হবে না? আমরা একটু একটা হচ্ছে কি তো হচ্ছে যে এখানে তারপরে ধাপসমূহ এভাবে করে পয়েন্ট দিব, যে ধাপ সমূহ পয়েন্ট দিয়ে তারপরে পয়েন্টগুলোর নাম লিখব। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এভাবে করে নাম লিখব। এক্ষেত্রে একটা করে লাইন আমরা এক্সট্রা লিখতে পারি, কিন্তু বেশি লিখবো না, কেননা আমাদের অলরেডি সময়ের সাথে কোপ আপ করা পসিবল হবে না যদি আমরা খুব বেশি ডিটেলসে লেখা শুরু করি। আমাদের মেইন টার্গেট বা মেইন পয়েন্ট আনার বা মার্কস আনার ক্যাপাসিটি কিন্তু তৈরি করে দিচ্ছে এই ফিগারটাই সবকিছু মেনটেন করতেছে যে কতটুকু মার্কস তুমি পাচ্ছ। ফিগারটা একটু ভালো হওয়াটা জরুরি আছে। আর ফিগারের পরেই ধাপসমূহ জাস্ট আমরা পয়েন্টস দিয়ে লিখে দিব। তো ফিগারটা আমরা কিরকম দেখছিলাম ভাইয়া জেনারিক ইঞ্জিনিয়ারিং এর ফিগারটা আমরা দেখছিলাম এরকম। আমরা চলো জেনারিক ইঞ্জিনিয়ারিং ফিগারটা একটু জেনারিক ইঞ্জিনিয়ারিং ফিগারটা আমরা এরকম জানি। চলো দেখে নিই। আমরা জানি যে যেহেতু এটা আসছেই, জানি যে ব্যাকটেরিয়াল একটা প্লাজমিড থাকবে এবং একটা নর্মাল সূত্রাকার ক্রোমোজোম থাকবে, এবং এটা আমাদের সেলে এই যে নিউক্লিয়াসের ভেতরে এই যে আমাদের ক্রোমোজোম থাকবে। এখন আমি ব্যাকটেরিয়াল কোষ থেকে তার ক্রোমোজোমটাকে নিয়ে আসব, আমি আমার সেল থেকে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডটা নিয়ে আসব, তারপরে আমি এই দুইটা থেকে পেয়ে যাব রিকম্বিনেন্ট ডিএনএ। এখন এটাকে অ্যাকচুয়ালি অন্য কালারে দেখানো আমার মনে হয় যে বেশি ভালো হতো, যেহেতু আমাদের কাছে এই ক্যাপাসিটিটা আছে। যে পার্টটুকু ছিল কেটে নিয়ে আসলাম। এখন এই যে এই ডিএনএটা হয়ে গেল রিকম্বিনেন্ট ডিএনএ, কেননা এখানে দুইটা আলাদা ডিএনএ এর অংশ আছে। এবং এটা আমরা কিভাবে করছিলাম ভাইয়া? রেস্ট্রিকশন এনজাইম ইউজ করে করছিলাম। আমরা রেস্ট্রিকশন এনজাইম ইউজ করে এটা ব্যাকটেরিয়াল সেল, এটা হচ্ছে হোস্ট সেল, এটাকে আমরা মানবদেহের সেল বলি, হিউম্যান সেল বলি, যেহেতু আমরা ধরো ইনসুলিন তৈরি করতে চাচ্ছি। হিউম্যান সেল। এখন এই দুইটা মিলে আমরা যে নতুন ডিএনএটা তৈরি করলাম এর নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। আবার এই যে আমি এই গোলাপি অংশটা কেটে নিয়ে এখানে আসলাম, সেটার জন্য আমি যে এনজাইম ব্যবহার করছি তার নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। আবার ওই রেস্ট্রিকশন এনজাইম ইউজ করার পরে যেই এনজাইম দিয়ে এই আমার হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে আমি হিউম্যান ডিএনএ কে যুক্ত করাই দিছি, সেই যুক্তকারী এনজাইমের নাম হচ্ছে লাইগেজ এনজাইম। তাহলে যুক্তকরণ যখন শেষ হয়ে যাবে, আমি যখন রিকম্বিনেন্ট ডিএনএ পেয়ে যাব, আমার নেক্সট ধাপটাই হবে, আচ্ছা আমি যদি একটু তীর চিহ্নগুলো আলাদা কালারে দেখাতে চাই, আমার মনে হয় যে আরো বেশি বুঝে ফেলাটা আমাদের ইজিয়ার হয়। আচ্ছা, হুম, তো তীর চিহ্নগুলো সাদা কালার দিয়ে এবং সেলগুলোর বা সেল ম্যাটেরিয়ালগুলো আমরা হলুদ কালার দিয়ে দেখাচ্ছি এখানে, যেখানে আমরা হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ, এটাকে আমরা বলতেছি কাঙ্ক্ষিত ডিএনএ, এটাকে বলতেছি প্লাজমিড ডিএনএ।
কাঙ্ক্ষিত কেন? কেননা সেটাকে আমরা রেপ্লিকেট করতে চাচ্ছি। আর এটা ছিল আমাদের ব্যাকটেরিয়াল ডিএনএ। এটা অ্যাকচুয়ালি প্লাজমিড। তো প্লাজমিডের সাথে কাঙ্ক্ষিত ডিএনএ যুক্ত করে রিকম্বিনেন্ট ডিএনএটা আমরা পেয়ে গেলাম। এখন আমার কাজ কি? এই যে রিকম্বিনেন্ট ডিএনএটাকে এটাকে আমি আবার ইকোলাই ব্যাকটেরিয়াটার ভেতরে ঢুকায় ফেলবো। এখন ওই যে ইকোলাই ব্যাকটেরিয়াটা ছিল ওর নিজের মতো করে ক্রোমোজোম তো আছে এদিকেই, আমি তারপরে এই অংশটাকে আবার এই অংশটাকেই ধরে নিয়ে আমি এখানে ঢুকায় ফেললাম। এখন এটাকে আমি কি করতে দিব? এটাকে আমি রেপ্লিকেশন করতে দিব। ওই একা একটা ব্যাকটেরিয়া আর কতটুকুই বা ইনসুলিন তৈরি করবে, তাই ওইটা থেকে আমি ওটাকে রিপ্রোডিউস করতে বলবো, বা এমন মিডিয়াম বা সুযোগ করে দিব যেন সে ইজিলি রিপ্রোডিউস করতে পারে নিজেকে। তো নিজের সংখ্যা যখন বৃদ্ধি করে ফেললো তখন এই একটা ব্যাকটেরিয়া যতটুকু ইনসুলিন তৈরি করতেছিল 3টা ব্যাকটেরিয়া মেরে তার চেয়ে 3 গুণ বেশি ব্যাকটেরিয়া ইনসুলিন তৈরি করবে। এভাবে আমি অনেকগুলো ইনসুলিন পেয়ে যাবো। এভাবে আমরা ইনসুলিন তৈরি করতেছি অর রিকম্বিনেন্ট ডিএনএ ইউজ প্রযুক্তি ব্যবহার করে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে হচ্ছে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করতেছি। তো দেখো, মেইনলি আমাদের যারা ডায়াবেটিক আক্রান্ত হয়, ডায়াবেটিক পেশেন্ট হয়, তাদের ইনসুলিন তৈরি হয় না বডিতে, বা হলেও খুব কম পরিমাণে হয়। বাট ইনসুলিন তো আমাদের প্রয়োজন হবেই গ্লুকোজের মেটাবলিজমের জন্য। গ্লুকোজকে আমাদের সেলের ভেতরে ঢোকানোর জন্য হেল্প করে হচ্ছে ইনসুলিন। অর্থাৎ ইনসুলিন ওয়ার্কস লাইক এ কি, ও যদি দরজা না খুলে দেয় গ্লুকোজ কিন্তু কখনোই সেলের ভেতরে ঢুকবে না। তুমি যত বেশি গ্লুকোজ খাও না কেন কোনো কাজে দিবে না, গ্লুকোজটা তোমার সেলের ভেতরে ঢুকতে পারবে না। তখন সেল ওই গ্লুকোজ ব্যবহার করে এটিপি তৈরি করতে পারবে না, তখন সেল দুর্বল হয়ে যাবে। এই ঘটনাগুলো ঘটবে যদি দরজা না খোলা হয় সেলের, আর সেই দরজার চাবি আছে ইনসুলিনের কাছে। ইনসুলিন দরজা খুলবে তখন গ্লুকোজ ভেতরে ঢুকতে পারবে সেলের ভেতরে। এখন এই ইনসুলিনটা যদি কমে যায় তাহলে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কি গ্লুকোজ ভেতরে ঢুকতে পারতেছে না, আর তাহলে এটা তো হইতে দেওয়া যাচ্ছে না। যাদের ইনসুলিন খুবই কমে যাচ্ছে তাদের ক্ষেত্রে গ্লুকোজ ভেতরে সেলের ভেতরে ঢুকতেছেই না, তাহলে কি করবো ভাইয়া? তাহলে আমরা হিউম্যান, একটা সুস্থ সবল হিউম্যান যার হচ্ছে তোমার হচ্ছে ক্রোমোজোমের মধ্যে যে হচ্ছে তোমার 11 নম্বর ক্রোমোজোমের যে খাটো বাহুর শীর্ষে যেখানে এই যে আমাদের ইনসুলিন তৈরিকারী যে জিনটা আছে সেটা ওখান থেকে বের করে নিয়ে আসা হবে। বের করে নিয়ে আসে ইকোলাই ব্যাকটেরিয়ার প্লাজমিডে যুক্ত করে দিয়ে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ওইটা ঢুকায় দেওয়া হবে। এখন এই ইকোলাই আর এই ইকোলাইকের মধ্যে পার্থক্যটা কি জানো? এই ইকোলাই আর তো এই ইকোলাই এই ইকোলাই আর এই ইকোলাইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে যে এই ইকোলাইয়ের মধ্যে কোনো কিন্তু তোমার হচ্ছে কোনো ইনসুলিন তৈরিকারী জিন নেই। কিন্তু আমি ইনসুলিন তৈরিকারী জিন একজন সুস্থ মানুষের বডি থেকে নিয়ে এসে ইকোলাইয়ের ভিতরে যখন ঢুকায় দেব তখন ওই জিনটা যেহেতু ইকোলাইয়ের মধ্যে আছে তাই ইকোলাই তারপর থেকে ইনসুলিন তৈরি করা শুরু করবে, একটা হিউম্যান সেল যেভাবে তৈরি করে ঠিক সেভাবে। এখন এই নতুন যে ইকোলাইগুলো এদের সংখ্যা বৃদ্ধি হয়ে গেলে অনেক বেশি পরিমাণে আমি ইনসুলিন পাওয়া শুরু করব এবং এইভাবে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি হবে। তো উদ্দীপকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরির কথা বলুক, এই রিকম্বিনেন্ট টেকনোলজির কথা বলুক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বলুক, যাই বলুক না গেল আমার ধাপগুলো হবে এগুলোই, এইভাবেই আমি ব্যাখ্যা করব। তাহলে এগুলোই আমি তারপর এই যে কথাগুলো বললাম এগুলোই আমি তারপর পয়েন্ট আকারে এখানে ধাপের মধ্যে লিখে দেবো, ঠিক আছে? এইভাবে করে তাহলে আমাদের লিখে আসতে হবে। তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে ঠিক কিভাবে আমরা এই প্রশ্নটার আনসার করতে যাচ্ছি। এখন যেহেতু এটা আমরা পারবো, আরেকটা কি বলতে হবে যে উদ্দীপকের দ্বিতীয় অংশের কার্যক্রমটি কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে বিশ্লেষণ করো। আচ্ছা, ঘ নাম্বার এই প্রশ্নটা, এটাতে আসলে খুব বেশি কিছু আমার বলার নাই। আমরা কি করব, আমরা এই যে এটা ধরো গ নাম্বার ছিল, ঘ নাম্বারের জন্য আরেকটা ফ্রেশ পাতা নিব। ফ্রেশ পাতায় আমরা কি করব,
আমরা এখন এই নতুন পেজে ধরো ঘ নাম্বারটা লিখতে যাচ্ছি। এখন আমরা যদি ঘ নাম্বারটা লিখতে যাই, ঘ নাম্বার অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নটা হচ্ছে, ঘ নাম্বারে আমাদের প্রশ্নটা হচ্ছে যে কৃষি ক্ষেত্রে টিস্যু কালচার এর ব্যবহার। তো টিস্যু কালচারকে আমরা কিভাবে কৃষি ক্ষেত্রে ব্যবহার করি, আমাদের বইয়ে খুব সুন্দরভাবে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে। যেমন ক্ষতিকর পোকানাশক ব্যবহার, ক্ষতিকর আর কি পোকা দমনের জন্য, তারপরে সিড প্রযুক্তি প্রয়োগের জন্য, তারপরে ধরো যে উন্নত বৈশিষ্ট্যের ফসল উৎপাদনের জন্য, তারপরে ধরো যে হচ্ছে এই যে পতঙ্গ প্রতিরোধী আর কি, এইভাবে করে অনেকগুলোই কিন্তু পয়েন্ট দেওয়া আছে। আমরা কি করব, আমরা ফার্স্টেই বলবো যে উপরোক্ত উদ্দীপকের উদ্দীপকের যে প্রক্রিয়াটি সেটা হচ্ছে তোমার হচ্ছে টিস্যু কালচার, এটা ফার্স্ট লাইন লিখবো। তারপরে টিস্যু কালচারের ক্ষেত্রে যেহেতু গুরুত্ব জানতে চাইছে ওরা, আমরা বলবো যে টিস্যু কালচার কৃষি ক্ষেত্রে ব্যাপক গুরুত্ব সাধন করে, এবং আমরা পয়েন্টগুলোর নাম তারপরে দিয়ে দেবো যে এই 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 কয়েকটা পয়েন্টের নাম দিয়ে বলবো যে এগুলোর ক্ষেত্রে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু তখনও আমরা পয়েন্টগুলো কিন্তু ডিটেলস আলোচনা করব না, শুধু খ নাম্বার যে পয়েন্টটা প্যারাটা ওটাতে আমরা শুধু নাম পরিচয় করাই দেব। তারপরে থার্ড যে প্যারাটা হবে এখানে আমরা তারপরে ডিটেলস আলোচনা করব যে হচ্ছে টিস্যু কালচারের গুরুত্ব, টিস্যু কালচারের গুরুত্ব কৃষিক্ষেত্রে। তারপরে এই হেডলাইন দিয়ে আমরা তারপরে হচ্ছে তোমার এই সবগুলো পয়েন্ট লেখা শুরু করব। এটাতে খুব ভালো করে আসলে তুমি 4টা প্যারা করে দেখাইতে পারবে না, যেমনটা আমি বললাম যে সবসময় তো আর এটা হয় না সায়েন্সের সাবজেক্টে, স্পেশালি বায়োলজিতে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা সেক্ষেত্রে হচ্ছে এইভাবেই 3টা প্যারা সুন্দর করে ফার্স্টে বলবো যে উপরোক্ত মানে উদ্দীপকের যেই তোমার হচ্ছে তোমার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে টিস্যু কালচার নিয়ে কথা বলতেছে। তারপরে টিস্যু কালচারের যে গুরুত্ব, কেন গুরুত্বপূর্ণ, কেননা এই পয়েন্টগুলো নিয়ে সে কাজ করে, এটা আমি খ নাম্বারে বুঝাই দিব। আর তারপর লাস্টে গিয়ে ওটা গুরুত্বপূর্ণ কেননা ওর হচ্ছে যেই তোমার কাজগুলো, যে প্রয়োগগুলো, সেগুলো তারপরে আমি পয়েন্ট আকারে লিখে দেবো যে এই 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 কারণে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলো জানি, বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমরা তো এটা পড়বো। আমি যেহেতু শুরুতেই বলে রাখছি যে এই 4টা প্রশ্ন পড়তে হয়, তোমরা ডেফিনেটলি, স্পেশালি তোমাদেরকে কি বলছিলাম, কৃষি ক্ষেত্র আর চিকিৎসা ক্ষেত্র, এই দুইটা সেক্টরেই কিন্তু খুব বেশি টিস্যু কালচারের প্রয়োগ হয়, এবং এই দুইটা সেক্টর থেকেই কিন্তু প্রশ্নটা নর্মালি সবসময় করে। তাহলে আমরা এখন এই প্রশ্নটা কিভাবে আনসার করতে হয় বুঝে গেছি। তাহলে এইভাবে আমরা আনসার করে দিয়ে আসবো ফাইনালে, এবং দেখা যাবে যে এভাবে আনসার করলে ডেফিনেটলি আমরা অন্যান্য সবার চাইতে একটু করে বেশি মার্ক পাচ্ছি, কেননা খাতাটা কিভাবে উপস্থাপন করতেছো সেটার উপরেই কিন্তু তোমার মার্কস কম বেশি ডিপেন্ড করে। আমরা তো পড়ে যাই অনেকেই, কিন্তু আসলে কত ভালোভাবে উপস্থাপন কতজনই বা করতে পারি। তো এই ক্ষেত্রে বলতেছে প্লাজমিড কি, আমরা জানি যে ব্যাকটেরিয়াল যে এক্সট্রা বৃত্তাকার যে ডিএনএটা পাওয়া যায় সেটা হচ্ছে প্লাজমিড। এই ধরনের অ্যাকচুয়ালি কাকে বলে গুলো না পড়লে, এইভাবে কয়েকটা পড়লে আমরা কমন পাবো না, তাই আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা এই সবগুলো পড়ে আসি, ঠিক আছে? পড়ে সবগুলো পড়ে ক খ সবগুলো পড়েই যেন পরীক্ষা দিতে বসি, কেননা আমরা কিন্তু এই চ্যাপ্টার গ আর ঘ এর জন্য টার্গেট করব। এমন যেন কখনো না হয় যে দেখা যাচ্ছে প্রশ্নের গ ঘ তুমি ঠিকই পারো, কেননা কমন তো তুমি পাইছোই আমার সাজেশন থেকে, কিন্তু ক খ পারতেছো না দেখে এই প্রশ্নটা আনসার করতে পারতেছো না। এমন হলে কিন্তু দেখা যাচ্ছে যে সবকিছুই ভেস্তে চলে যাবে। ক খ এ কিন্তু 1 যোগ 2 টোটাল 3 মার্কস আছে, ঠিক আছে? এটা মোটেও নেগলেক্ট করার মতো মার্কস কিন্তু না। হ্যাঁ, গ ঘ হয়তো 3 যোগ 4 7 আমরা পেয়ে যাব, বাট ক খর মার্কস কখনোই নেগলেক্ট করব না। আমি দেখি পোলাপান কিন্তু খুব বেশি ক খ নেগলেক্ট করে, ক খ কিন্তু পড়তে চায় না, পড়তে চাইলেও পরীক্ষার আগে রাতে একটু কয়েক পেজে দেখে নিয়ে চলে যায়। এভাবে অ্যাকচুয়ালি করা যাবে না, আমাদেরকে কিন্তু ওটাতে সময় ব্যয় করতে হবে, না হলে দেখা যাচ্ছে যে পরীক্ষার হলে হয়তো ঝাপসা ধারণা নিয়ে বসছি, খুব একটা ভালো লিখে আসতে পারতেছি না, তখন খ নাম্বারে কিন্তু 1 মার্কস কমে যাবে। বা ক নাম্বারে যদি লিখতে না পারি তাহলে কিন্তু সোজাসুজি 0। তাহলে আমাদের নিজের জন্যই আমাদের নিজের জন্যই খেয়াল করতে হবে যেন আমরা সবকিছু টাচ করে আসি, সবকিছু যেন পড়েই পরীক্ষা দিতে বসি, ঠিক আছে? আচ্ছা, তো আহ, আহ, তো ক খ নিয়ে তো বলাই হলো। গ নম্বরের প্রশ্ন বলতেছে যে এক্স উৎপাদনের ধাপগুলো। এক্স হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, একটা যে রিকম্বিনেন্ট ডিএনএ এই পোর্শন হচ্ছে কোনো একটা অন্য জীবের, আর এই পোর্শন হচ্ছে কোনো একটা আলাদা জীবের। এবং দেখে আমরা বুঝতে পারছি এটা ডেফিনেটলি তাহলে আমাদের হচ্ছে মানবদেহের যে ইনসুলিন তৈরিকারী জিনটা, আর এটা ডেফিনেটলি তাহলে প্লাজমিড থেকে আসা প্লাজমিড। তাহলে আমরা কি বুঝতে পারলাম, ব্যাকটেরিয়া থেকে আসা প্লাজমিড। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এক্স যে চিত্রটা, এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এটা কিসের চিত্র, এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ চিত্র। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ এর ধাপগুলো তারা জানতে চাচ্ছে, বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ জানতে চাচ্ছে, যেটা আমরা অলরেডি কিন্তু পারি, অলরেডি আমরা কিভাবে আনসার করতে হবে সেটাও জানি। তারপরে ওরা বলতেছে ঘ নম্বর প্রশ্নে যাই,
বলতেছে যে কৃষিতে ওয়াই এর প্রযুক্তি। আচ্ছা, যশোর বোর্ড 23-এও দেখা যাচ্ছে যে আমাদের আদর্শ সিকিউ, এই চ্যাপ্টারের আদর্শ সিকিউটা মানে সিকিউটা মেইনটেইন করে রাখছে। আদর্শ সিকিউ যেভাবে সাজানো যায় এই চ্যাপ্টারে সেভাবেই সাজাইছে। তো ওরা অ্যাকচুয়ালি ওয়াই চিত্রটা দেখে আমরা বুঝতে পারছি যে মূল সৃষ্টির জন্য যে মাধ্যমে স্থানান্তর করে রাখছে টিস্যু কালচারের যে প্রাথমিক চারাটাকে, তো মূল স্থানান্তর মাধ্যমে দেওয়ার সময় যে ছবিটা সেটা অ্যাকচুয়ালি বই থেকে দিয়ে রাখছে। তো দেখো যে ওরা আইদার আমাদেরকে হিন্টস দিয়ে রাখতেছে উদ্দীপকে কোনো কথা লিখে, অথবা আমাদেরকে এরকম চিত্র দিয়ে প্রশ্নটা করতেছে। যেভাবেই আসুক না কেন আমাদের টার্গেট হচ্ছে ভাইয়া, আমাদের টার্গেট হচ্ছে ওই আর কি, আমাদের টার্গেট হচ্ছে তোমার ওই আইডেন্টিফাই করতে পারা। কেননা এটা যদি টিস্যু কালচার না আইডেন্টিফাই করি তাহলে তো অ্যাকচুয়ালি মানে কোনো লাভই হচ্ছে না। দেখা যাচ্ছে যে সবই জানি অথচ লিখে দিয়ে আসতে পারতেছি না, কেননা আমি জানি না যে এটা টিস্যু কালচার আর ওটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যদিও এই চ্যাপ্টারে এই ধরনের কনফিউশন খুব কমই হয় বা হয় না বললেই চলে। তো এটা হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচারের গুরুত্ব বা ভূমিকা যদি আমি বলি কৃষিতে, সেটা তো কিভাবে লিখতে হয় মাত্র আমরা দেখে আসলাম। পরের প্রশ্নটাতে চলে যায়, চলো। এটা বলতেছে জিনোম কি। জিনোম কি আমরা জানি, জিনোম হচ্ছে কি, আমরা ব্লুপ্রিন্টকে বলি হচ্ছে জিনোম। হ্যাঁ, আমাদের হচ্ছে তারপরে খ নাম্বারটা আমি বলছি হচ্ছে টিস্যু কালচারের উৎপন্ন চারা রোগমুক্ত হয় কেন। ওটা তো রোগমুক্ত হয় কেননা আমরা যে শুরুর যেই প্রাথমিক যে মাতৃ উদ্ভিদ নিয়েছিলাম সেটাই আমরা নর্মালি সবসময় খেয়াল করি যেন রোগমুক্ত হয়। তো এবং সবসময় আর কি স্টেরিলাইজড জিনিসপত্র ইউজ করি আমরা টিস্যু কালচার করার জন্য, এইসব কারণে আর কি রোগমুক্ত হয়। এই জিনিসগুলো তো আমরা একবারে পড়ে নিবই। তো এই ক্ষেত্রে বলছে যে উদ্দীপকের বি প্রক্রিয়াটি চিত্রের সাহায্যে উপস্থাপন করো। মানে ওরা শুধুমাত্র ফিগারটাই জানতে চাচ্ছে। ওরা কিন্তু এবার আমাদের কাছে আর খুব বেশি ডিটেলস জানতে চায় না, ওরা শুধুমাত্র ফিগারটা জানতে চাচ্ছে। কার ভাইয়া? বি প্রক্রিয়ার। আবার কিন্তু ওই সেম ফিগারে দিয়ে রাখছে। এটা হচ্ছে একটা রিকম্বিনেন্ট ডিএনএ ফিগার, যেখানে সাদা আর কালা দুইটা আলাদা জীবের ডিএনএ দিয়ে এই সাদা আর কালো বোঝাচ্ছে, এবং যার ফলে আমরা ডেফিনেটলি গ নাম্বারটা আনসার করতে পারবো। গ নাম্বারে ওরা শুধুমাত্র আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফিগারটা চাইছে, যেটা আমরা পারবো। পরের প্রশ্নে আবার আরেকটা ছবি দিয়ে রাখছে, এবং এটাতে বলতেছে যে এ প্রক্রিয়ার গুরুত্ব। কিসের গুরুত্ব যাচ্ছে? উদ্ভিদ প্রজননে এ প্রযুক্তির গুরুত্ব। তো আর তাহলে আবার কিন্তু কৃষি ক্ষেত্রেই তোমার হচ্ছে এটা হচ্ছে টিস্যু কালচার, টিস্যু কালচারের গুরুত্ব কৃষি ক্ষেত্রে চাইছে। এক্ষেত্রে আমরা বেশি এমফেসিস দিব হচ্ছে যে উদ্ভিদ প্রজননে বলছে, তো আমরা বলবো যে এ সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য এটা হেল্প করে, বীজহীন চারা উৎপাদনে এটা হেল্প করে। এই ধরনের যে কয়েকটা টপিক আছে এইগুলোতে আমরা বেশি ফোকাস করবো, এবং এই পয়েন্টগুলো আগে লিখবো। আমরা যদি শুরুতেই দিয়ে দেই যে হচ্ছে তোমার উদ্ভিদ প্রজননে, তো শুরুতে যদি আমি দিলাম যে পতঙ্গনাশকের জন্য হেল্প করে, যদিও এই পয়েন্ট অ্যাকচুয়ালি এখানে ভ্যালিড না। কেন ভ্যালিড না? কেননা এই পয়েন্ট, এই যে পতঙ্গ নাশের জন্য হেল্প করে, এটা তো আর উদ্ভিদ প্রজননের সাথে সম্পর্কিত না। তাই আমরা উদ্ভিদ প্রজননের সাথে সম্পর্কিত, যেমন ধরো যে যে বীজহীন চারা উৎপাদনে সাহায্য করে, তারপর উন্নত প্রযুক্তির তোমার হচ্ছে কোনো রকমের উদ্ভিদের প্রজনন ছাড়াই এসেক্সুয়ালি তোমার হচ্ছে দুইটা আলাদা উদ্ভিদের ডিএনএ নিয়ে তৃতীয় টাইপের একটা উদ্ভিদ হাইব্রিড প্রযুক্তির মাধ্যমে তৃতীয় একটা উদ্ভিদ তৈরিতে সাহায্য করে। তো এই ধরনের বিষয়গুলো মনে রাখতে হবে। তারপরে ধরো যে হচ্ছে বিলুপ্ত প্রায় উদ্ভিদ সঞ্চয় করে রাখতে, এবং ওটা পরবর্তীতে প্রজননের মাধ্যমে আর কি অনেক সংখ্যায় বৃদ্ধি করতে আমাদের হেল্প করে। এই ধরনের বিষয়গুলোতে আমাদের এমফাসিস দিতে হবে যখন এটা লিখতে যাব। সেক্ষেত্রে যে কোনো গুরুত্ব আমরা যেভাবে লিখি, ওই যে 4টা প্যারা করে আমরা নর্মালি লিখতে চাইবো, পয়েন্ট করে আমরা লিখতে চাইবো, সেভাবে লিখবো, তাহলে গোছানোভাবে আর কি উপস্থাপনটা করা হবে। তারপরে প্রশ্নে যাই। ওরা বলতেছে যে হচ্ছে আবার ছবি দিয়ে রাখছে সেম ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর তোমার হচ্ছে ছবি, এবং হচ্ছে কি টিস্যু কালচারের ছবি দুটো দিয়ে রাখছে, মানে এ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে চলো এই ক্ষেত্রে আমরা দেখি প্রশ্নগুলো। ওরা বলছে যে উদ্দীপকে নির্দেশিত প্রযুক্তি বি এর ধাপ সমূহ, মানে আবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ জানতে চাচ্ছে। তাহলে ও আচ্ছা, দাঁড়াও, নির্দেশিত জীব প্রযুক্তি বি এর ধাপ, বি হচ্ছে তোমার আচ্ছা হ্যাঁ বি, এই বি তো হচ্ছে টিস্যু কালচার, টিস্যু কালচারের ধাপ জানতে চাচ্ছে তারা। তা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর ঘ নম্বরে কি জানতে চাচ্ছে তারা? ঘ নম্বরে চলো দেখে নিই। ঘ নম্বরে তারা এ এর গুরুত্ব, অর্থাৎ এবার তারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব আর টিস্যু কালচারের ধাপ জানতে চাচ্ছে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বগুলো এক নজর ওভাবে বইয়ে যেভাবে আছে সেভাবে পড়ে ফেলবো, এবং যেভাবে আমি টিস্যু কালচারের গুরুত্ব আনসার করতে বলছি ঠিক সেভাবে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বটাও কিন্তু লিখে ফেলবো। আর ধাপটার ক্ষেত্রে কি করবো? হ্যাঁ, ধাপের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম প্যাটার্নটাই ফলো করব। ধাপ আগে আমরা যেভাবে প্যাটার্নটা ফলো করতাম, একটা ধাপ দেওয়ার জন্য আগে আইডেন্টিফাই করে বলতাম যে এই জিনিসটা আসলে এটা, তারপরের প্যারায় আমরা ফিগার দিতাম, তারপরে আমরা ধাপগুলো নাম লিখে দিতাম, এবং প্রয়োজনে একটা দুইটা করে লাইন লিখতাম। আর সেক্ষেত্রে ফিগারটা এটার ক্ষেত্রে কিরকম হতো ভাইয়া? ফিগারটা এটার ক্ষেত্রে সিম্পল হতো। আমরা ফিগারটা চলো এক নজর দেখে নিই ফিগারটা কিরকম ছিল।
হ্যাঁ, এই যে এই তো আমাদের হচ্ছে তোমার গ নাম্বার এই প্রশ্নটাতে হচ্ছে তোমার এই ধাপটা চাইছে, ধাপের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা ফিগার দিব, কেননা না হলে মার্কস দেখা যাচ্ছে কমে যাবে, তাই ফিগারটা আমাদেরকে দিতেই হবে। আমরা ফার্স্টলি কি করব, টপ থেকে এটা ধরুন আমাদের টপ, এই টবে আমি গাছ লাগাইছি। এখন এই গাছ থেকে একটা সার্টেন পোর্শন আমি কেটে নিচ্ছি, কেননা এই অংশটা হচ্ছে রোগমুক্ত। তো রোগমুক্ত এই সুন্দর যে সজীব গাছটা, এই গাছ থেকে আমরা একটা পার্টিকুলার অংশ কেটে নিব, যাকে আমরা বলছি এক্সপ্লান্ট। এই এক্সপ্লান্টটা কেটে নিয়ে তারপরে আমরা একটা কি করব ভাইয়া, তারপরে হচ্ছে একটা স্টেরিলাইজড একটা কালচার মিডিয়াম আগে তৈরি করব। স্টেরিলাইজড কালচার মিডিয়াম তৈরি করব। সেক্ষেত্রে এই পয়েন্টটা যখন আমরা নিচে ব্যাখ্যা করতে যাব, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বলতে হবে যে কত পাউন্ড চাপ দেব, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবো, কতক্ষণ ধরে রাখবো, এই আইডিয়াগুলো দিয়ে রাখতে হবে। না হলে স্যারেরা দেখা যাচ্ছে যে ভাববে যে হয়তো এই ছেলেটার প্রিপারেশন খুব একটা ভালো ছিল না, এই জন্য ডিটেলস লিখতে পারিনি। তাই আমরা এমসিকিউর জন্য যখন ডিটেলসগুলো পড়বো, সাথে সাথেই এইগুলো সিকিউতে লেখার জন্য করেও কিন্তু মাথায় সেট আপ করে নেব। তো ফার্স্টলি আমাদেরকে একটা রোগমুক্ত মাতৃ উদ্ভিদ বাঁচতে হবে। তারপরের ধাপেই বলবো যে ওখান থেকে একটা অংশ কেটে নিয়ে আসতে হবে, যাকে আমরা এক্সপ্লান্ট বলবো। তারপরের ধাপে ওটাকে কোথাও রোপণের জন্য তো আগে একটা মিডিয়াম তৈরি করতে হবে, কালচার মিডিয়ামটা তৈরি করতে হবে। তো কালচার মিডিয়াম তৈরি করব। কালচার মিডিয়াম তৈরির জন্য কি কি জিনিস রাখবো, গ্লুকোজ দিব, এগার এগার দিব, এই ধরনের যে বিষয়গুলো, ভিটামিন দিব, এই জিনিসগুলো বলবো যে এগুলো দিব। কালচার মিডিয়ামও তৈরি হয়ে গেল। তারপর কি করব, যে এটাকে আমরা স্টেরিলাইজ করবো, মানে কোনো রোগ জীবাণু যেন না জন্মায় সেদিকে খেয়াল রাখবো। পরের ধাপ হয়ে গেল। তাহলে কি করবো ভাইয়া, তারপরে স্থাপন করব। তুমি যে এই যে কষ্ট করে এক্সপ্লান্টটাকে নিয়ে আসছো, এই এক্সপ্লান্টটাকে তারপরে আমি এখানে স্থাপন করব। স্থাপন করে অ্যাকচুয়ালি আমার কাজ শেষ হয়ে যায় না। এখন এটা থেকে যেহেতু এর টিস্যুটাকে বৃদ্ধি করতে হবে, এর কাজ তো অনেক ছোট, তা এর হচ্ছে মানে গঠন তো অনেক ছোট। এটা থেকে তারপরে কি ক্যালাস তৈরির জন্য একে আমাকে ক্যালাস তৈরির জন্য একে রেডি করতে হবে। তাহলে ক্যালাস তৈরি হয়ে যাবে। ক্যালাস তৈরি হচ্ছে একটা অবয়ব, এই অবয়বটা তৈরি হয়ে গেল। এখন তারপরে কি করবো হ্যাঁ, আমি তারপরের ধাপটা কি হবে ভাইয়া, তারপরের ধাপে এই অবয়বটা এখন যখন ক্যালাস মাধ্যম তৈরি হয়ে গেল, তারপরে আমি সেটাকে চেঞ্জ করে নিয়ে যাব। যখন হচ্ছে এই তোমার হচ্ছে অবয়বটা তৈরি হয়ে গেছে, অর্থাৎ ক্যালাস তৈরি হয়ে গেছে, সেটাকে তারপর আমি মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করব। তাহলে ওখান থেকে মূল উৎপাদক একটা মাধ্যম, এটা হয়তো মূল উৎপাদক মাধ্যম দেখাই দিলাম, তো এখানে তারপর আমি স্থানান্তর করব। তো
মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করার পরে দেখবো যে সেটাতে মূল উৎপাদন শুরু হয়েছে এবং এট এ টাইম তারপরে মূল উৎপাদক মাধ্যম থেকে তারপরে কি করব, সেটাকে হচ্ছে ওইভাবে সংখ্যা বৃদ্ধি করতে দেব। সংখ্যা বৃদ্ধি এখানে তারপরে ধরো আরো অনেকগুলো এগুলো তৈরি হয়ে গেল, সংখ্যা বৃদ্ধি হয়ে গেল। এখন তারপরে ধাপ কি হবে আমার ভাইয়া, তারপরে ধাপ হবে ওটাকে আমি একটা টবে স্থানান্তর করব। টবে স্থানান্তর করব, কেননা ওকে তো শুরুতেই আমি মাঠ পর্যায়ে রোপণ করতে পারবো না, কেননা শুরুতেই প্রতিকূল পরিবেশে দিয়ে দিলে সে টিকে থাকতে নাও পারে, শুরুতেই দেখা যাচ্ছে যে মারা যাচ্ছে। তাই আমাদের কি করতে হবে, শুরুতে আগে একটা টবে স্থানান্তর করতে হবে অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট। তারপরে আমরা কি করব, ওটাকে তারপরে হচ্ছে মাঠ পর্যায়ে রোপণ করব। তাহলে এভাবে আমরা টিস্যু কালচারটা সম্পন্ন করতেছি। আমরা ফার্স্টলি কি করতেছি, একটা রোগমুক্ত চারা হচ্ছে তোমার ফাইন্ড আউট করতেছি, সেটাকে মাতৃ উদ্ভিদ বলতেছি। সেটা থেকে তারপর একটা সুস্থ সবল অংশ কেটে নিয়ে আসতেছি, যাকে আমরা এক্সপ্লান্ট বলতেছি। এক্সপ্লান্টটাকে তারপর স্থানান্তরের জন্য বা স্থাপনের জন্য একটা কালচার মিডিয়াম তৈরি করতেছি, ওটাতে এগার এগার সুক্রোজ ভাইটামিন এসব দিচ্ছি। তারপরে সেটাকে আবার আমরা স্টেরিলাইজ করতেছি, অর্থাৎ রোগ জীবাণু মুক্ত করতেছি। তারপরে এটাও কিভাবে করতেছি, একটা পার্টিকুলার চাপ, তাপ এবং প্রেশার, আমরা হচ্ছে চাপ, তাপ এবং হচ্ছে পার্টিকুলার একটা সময় জুড়ে এটাকে রেখে স্টেরিলাইজ করতেছি, যোগ জীবাণু মুক্ত করতেছি। সেটাতে তারপর আমি স্থানান্তর করে দিচ্ছি হচ্ছে আমাদের এক্সপ্লান্টটাকে। তারপর সেটাকে একটা অবয়ব তৈরির জন্য, মানে ক্যালাস তৈরির জন্য আমি রেখে দিচ্ছি কিছুদিন। ক্যালাস তৈরির পরে সেটাকে মূল তৈরির জন্য কিছুদিন রেখে দিচ্ছি। মূল তৈরির জন্য তারপরে আমি সেটাকে আবার তারপর হচ্ছে যে সংখ্যা বৃদ্ধির জন্য রেখে দিচ্ছি কিছুদিন। তারপরে সেটাকে আবার দেখা যাচ্ছে যে আমি টবে গিয়ে তারপরে রোপণ করে দিচ্ছি, কেননা আমি শুরুতেই মাঠে রোপণ করতে পারবো না, শুরুতেই ও প্রতিকূল পরিবেশে টিকে থাকতে নাও পারে। তারপরে যখন টবে সে সার্ভাইভ করে ফেললো, সবশেষে আমি গিয়ে মাঠ পর্যায়ে রোপণ করলাম। এবং এইভাবে আমি এই ফিগারটা দেখানোর মাধ্যমে, হয়তো 100% অ্যাকুরেট হয়নি, হয়তো 100% সুন্দরও দেখতে হয়নি, আমরা কি করব, এইভাবেই তাহলে একটা ধারণা দিয়ে দিব স্যারকে যে দেখেন স্যার, এইভাবেই আমি প্রসেসটা সম্পন্ন করতেছি, নিচে ধাপগুলো আছে এবং এখানে ছবিগুলো আছে। এইভাবেই আমরা ধাপ এবং ছবি দেখানোর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের এই গ নাম্বারের যে প্রশ্নটা, অন্য যে ধাপটা মানে টিস্যু কালচারের ধাপ আর জেনেরিক ইঞ্জিনিয়ারিং ধাপ, এই দুটোই তো আসবে এর মধ্যে, এটা আমরা আনসার করে আসতেছি। তাহলে ঘ নাম্বারটা তো বলেই ফেলাম, গুরুত্বটা কিভাবে আলোচনা করব। তো লাস্ট এই প্রশ্নটা চলো দেখে নিই। এটাতে বলতেছে যে হচ্ছে ইন ভিট্রো কালচার কি। আচ্ছা, তারপর কিভাবে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব, এই ধরনের ক এবং খ নম্বর প্রশ্ন আসতেছে, যেটা নিয়ে আর নতুন করে বলতেছি না, বললামই তো যে এখান থেকে আমরা কমন পাবো তখনই যদি আমরা প্রিভিয়াস সালের প্রশ্নগুলো দেখি এবং কাকে বলে এবং ব্যাখ্যা করে এই ধরনের প্রশ্নগুলো বই থেকে দেখে নিই, তাহলে দেখা যাচ্ছে 100% ইনশাআল্লাহ কমন পাবো। বাট কমায় পড়তে চাইলে ওই যে প্রিভিয়াস সালের বোর্ড প্রশ্নগুলো পড়বো। আচ্ছা, গ নম্বর প্রশ্নটা দেখি চলো। বলতেছে এ চিত্রের প্রযুক্তিরই বহু সংখ্যক চারা উৎপাদন, সমক্লোনাল ভিন্নতা এবং মেরিস্টেম কালচারের জন্য আবশ্যক প্রয়োজন ব্যাখ্যা করো। অর্থাৎ তারা টিস্যু কালচারের প্রয়োজনীয়তাটা জানতে চাচ্ছে, টিস্যু কালচারের তোমার হচ্ছে যে ব্যাপকীয়তা, কত যে ব্যবহার করি আমরা, দেন হচ্ছে ওর যে কাজগুলো, এগুলো থেকে প্রশ্নটা করছে। অর্থাৎ টিস্যু কালচারের গুরুত্বটাই জানতে চাচ্ছে আমাদের গ নাম্বারে। তাহলে এখন আমরা টিস্যু কালচারের গুরুত্ব লিখে আসতে পারবো গ নম্বরের জন্য। গুরুত্ব কিভাবে আনসার করতে হয় সে তো বলছি। ঘ নম্বরের যে প্রশ্নটা, এটা হচ্ছে যে বর্তমানে বিশ্বে অপরাধী শনাক্তকরণে খ প্রযুক্তিটি ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে, বিশ্লেষণ করো। আচ্ছা, নমুনা 1 2 3 ঘটনাস্থলের নমুনা, আচ্ছা বুঝতে পারছি, নমুনা মিলাতে চাচ্ছে। তো এটা হচ্ছে জেনেরিক ইঞ্জিনিয়ারিং এর একটা এক্সাম্পল। তো জেনেরিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা অপরাধী শনাক্তকরণে ব্যবহার করি। ওই অপরাধী শনাক্তকরণের সময় আমাদের বইয়ে যে ফিগারটা দেওয়া আছে, ওটাই অ্যাকচুয়ালি এটা তুলে দিয়ে রাখছে। তো অ্যাকচুয়ালি বইয়ের ফিগারগুলো যদি একটু খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা শতভাগ উদ্দীপক পর্যন্ত কমন পাবো। এক্ষেত্রে আমরা বর্তমানে অপরাধী শনাক্তকরণ ক্ষয়ের ব্যাপক হারে অর্থাৎ আমাদের জেনেরিক ইঞ্জিনিয়ারিং যেহেতু খ নম্বর চিত্র খ কি জেনেরিক ইঞ্জিনিয়ারিং, মানে আমার কাছে অ্যাকচুয়ালি বেশি কিছু না, আমার কাছে জেনেরিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বটা জানতে যাচ্ছে অপরাধী শনাক্তকরণে। তো আমরা জেনেরিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব জানি, কিন্তু পিতৃত্ব মাতৃত্ব শনাক্তকরণে, যে অপরাধী শনাক্তকরণে, এই ধরনের বিষয়গুলো সব আমরা একেবারে ক্রাইম সিনে যে ইউগুলো ইউজ হয়, এগুলো একসাথে আমরা সুন্দর করে লিখে দিব পয়েন্ট করে, যেমনটা আমরা শিখলাম কিভাবে আনসার করতে হবে। তাহলে এখন আমরা এই চ্যাপ্টারে ডেফিনেটলি এতক্ষণে কিভাবে প্রশ্ন হচ্ছে,
কিভাবে উদ্দীপক সাজাচ্ছে, কিভাবে আনসার করব, কতটুকু পড়ব এবং কতটুকু গুরুত্বপূর্ণ সব কিন্তু অলরেডি জেনে ফেলেছি। সেটা হোক ক, খ এর জন্য বা গ, ঘ এর জন্য। এখন আমার কাজ সমাপ্ত, কাজ শুরু হচ্ছে তোমাদের। আমি যা, যা বললাম না কেন তোমাদের কাজ হচ্ছে এখন সেগুলো মিলায়ে বই খুলে পড়ে ফেলা, মুখস্থ করে ফেলা এবং আমি যে ফিগারগুলো দেখালাম সেগুলো অবশ্যই এঁকে, এঁকে প্র্যাকটিস করা। তোমরা এইচএসসি 25 ব্যাচ, তোমাদের পরীক্ষা খুবই কাছাকাছি চলে আসতেছে। তোমরা কি করবা এখন এই ধরনের চ্যাপ্টারগুলো যেগুলো থেকে ইজিলি এরকম আমরা 10 এ 10 পাবো, এই ধরনের চ্যাপ্টার এগুলো টার্গেট করা এবং এগুলো যেহেতু দেখা যাচ্ছে যে অনেক সহজ, টপিক কম, এগুলো থেকে তাই আমাদের আনসার করাটা বেশি উচিত এবং আমি মনে করি যে এগুলো থেকে আনসার করলে দেখা যাচ্ছে আমাদের মার্কটা উপরে উঠে আসবে। সেক্ষেত্রে আমরা ডেফিনিটলি এই চ্যাপ্টারটা ভালো করে পড়ার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসটাতে তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো এই চ্যাপ্টারের সিকিউর জন্য। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা চ্যাপ্টারে, পরবর্তী কোনো একটা ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা পড়াশোনা চালিয়ে যাও এবং বেস্ট অফ লাক।